আপনার প্রথম প্রশ্নটি ছিল এরকম যে কবিতার ইতিহাস হচ্ছে টেকনিকের ইতিহাস, এবং আপনিও বলেছেন যে আমার কবিতায় টেকনিকের কতটুকু প্রয়োগ করতে পেরেছি জানতে চেয়েছেন। আমি আপনার প্রথম বক্তব্যের সাথে আংশিক একমত যে কবিতার ইতিহাস হচ্ছে টেকনিকের ইতিহাস, সেটা আংশিক সত্য হতে পারে, কিন্তু তা পুরোপুরি সত্য নয়। কারণ বাংলা কবিতার ইতিহাসকে বোঝানোর জন্য আমাদের সাধারণত তিনটি স্তর বিবেচনা করতে হয়। যেমন টেকনিক বা কৌশলগত পরিবর্তন, যেখানে আমরা ছন্দ, গঠন, ভাষা, অলঙ্কার, ইমেজ বুঝে থাকি। দ্বিতীয় বিষয় হচ্ছে বিষয়বস্তুর পরিবর্তন, যেখানে ধর্মীয় ভাবনা, প্রেম, প্রকৃতি, সমাজ, রাজনীতি, নন্দন শাস্ত্র থেকে থাকে। তৃতীয় বিষয় হচ্ছে আত্মবোধ, সময়বোধের রূপান্তর, যেখানে আমরা নবজাগরণ, আধুনিকতা বা উত্তরাধুনিকতাকে প্রাধান্য দিয়ে থাকি। আবার যুগ বা কাল নির্ভর যদি আমরা টেকনিকের স্পষ্ট ভূমিকা বাংলা কবিতায় নির্ধারণ করার চেষ্টা করি, তখন আমরা দেখব যে মধ্যযুগে সাধারণত কবিতার টেকনিক হিসেবে পয়ার, মাত্রাবৃত্ত, অলঙ্কার নির্ভর পদাবলী লেখার প্রবণতা বেশি ছিল, এবং পরবর্তী রবীন্দ্র যুগে আমরা দেখি স্বরবৃত্ত সম্প্রসারণ ঘটে, গান এবং মুক্তছন্দ কবিতা লেখার প্রবণতা বাড়ে। এবং আধুনিক যুগ অর্থাৎ জীবনানন্দ পরবর্তী সময় আমরা দেখি যে ইমেজবাদ, প্রতীকবাদ, ভাষার ভাঙন, কবিতায় পংক্তির শিথিল গঠন, সেগুলো লক্ষ্য করার মতো। এবং উত্তরাধুনিক যুগে দেখি আমরা খণ্ডিত বয়ান দেখি, সেন্টারকে অস্বীকার করে বিকেন্দ্রীকরণ, কবিতা লিখতে গিয়ে অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে বক্তব্য বলা এবং জটিলতা সৃষ্টি করা, ডিসকোর্স তৈরি করা এবং ভাষার খেলার প্রবণতা দেখা হয়। এই পরিবর্তনগুলো কিন্তু আসলে কবিতার রূপগত পরিবর্তন হিসেবে ইতিহাসে দৃশ্যমান, এবং এই কবিতায় যে ইতিহাসের এই দৃশ্যমান পরিবর্তন আমরা বাংলা কবিতায় দেখি, তা কিন্তু হচ্ছে বিশ্ব সাহিত্য কর্তৃক প্রভাবিত। যেমন বোদলেয়ার, পাউন্ড, এলিয়ট, পাবলো নেরুদা, এদের কবিতার একটা সরাসরি প্রতিফলন বা টেকনিক্যাল যে বিষয়টা, যেমন ইমেজারি, ফ্রি ভার্স, অ্যান্টি রোমান্টিকতা, তারপর ইঙ্গিত, বহুকেন্দ্রিকতা কিন্তু এদের কবিতায় পাওয়া যায়, এবং ফলশ্রুতিতে একটা সময় বাংলা কবিতায় তার বহুল ব্যবহার দেখা যায়। এখন আমাদের দেখার বিষয় যে আসলে দৃষ্টিভঙ্গি পরিবর্তন টেকনিকের চেয়ে বড়, না টেকনিক কবিতায় দৃষ্টিভঙ্গির চেয়ে বড়। যদি আমরা জীবনানন্দের কবিতায় আমরা দেখি, তাহলে আমরা দেখব যে জীবনানন্দ দাশ যখন কবিতা লিখেছেন, তখন তার কবিতায় যদি ইমেজ থাকেও, কিন্তু তার মূল সত্তায় কিন্তু বাংলার প্রকৃতি চেতনা ছিল এবং একাকিত্বের এক দর্শন ছিল। যেমন তিনি যখন বনলতা সেন লেখেন, চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, আমাকে, অর্থাৎ তিনি 1000 বছর ধরে পথ হাঁটিতেছি, তিনি পৃথিবীর পথে, অর্থাৎ 1000 বছর পর তিনি পথ পৃথিবীতে হাঁটার পর দুদণ্ড সময় ভালোবাসার যে ছিলেন, সেই দুদণ্ড সময়টা পেয়েছিলেন নাটোরের বনলতা সেনের কাছে। এই যে একাকিত্বের যে দর্শন, এই যে প্রকৃতির চেতনা, যে বালির ছাড়া ধানগুলো শুয়ে আছে, অথবা আবার আসিব ফিরে এই বাংলায়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। শামসুর রহমানের কাব্য যদি আমরা ধরে থাকি অন্যদিকে, যেমন তার কাব্যে মুক্ত ছন্দ, মূল চালিকা শক্তি থাকলেও কিন্তু তার কবিতা এক ধরনের মানবতা বোধ ছিল। যেমন স্বাধীনতা তুমি পিতার উদার জায়নামাজের কোমল জমিনে, এই যে স্বাধীনতাকে হচ্ছে তিনি হচ্ছে এইভাবে অনুভবে নিয়ে আসছেন, অথবা তুমি আসবে বলে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙলো, এই যে স্বাধীনতা এবং মানবতা বোধকে এইভাবে উপস্থাপন করা, সেটিও কিন্তু দৃষ্টিভঙ্গির একটা বিষয়। আবার যদি আমরা আল মাহমুদের কবিতায় আমরা আলোচনা করতে চাই, তাহলে আমরা দেখব যে তার সোনালী কাবিন কবিতাটি যদি আমরা দেখি, তখন আমরা আসলে কি দেখি। আমরা সোনালী কাবিন কবিতাটি যদি পড়তে যাই, তখন তিনি দেখব যে এখানে তিনি কিভাবে কবিতায় তার কৌশলগুলো তিনি ব্যবহার করেছেন। যেমন আমি একটি কবিতা পড়ে শোনাতে চাচ্ছি আপনাদের, তাহলে বিষয়টি হচ্ছে আমাদের কাছে যথেষ্ট আগ্রহী মনে হবে এবং আমাদের পাঠকদের জন্য একটু সহজ মনে হবে, যাতে করে আমরা কবিতার টেকনিক এবং কবিতার যে ভালোবাসা বা ভালো লাগা, সেটা আমরা ধরতে পারি। যেমন প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদের। এখানে কবি বলেছেন, শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত, হতাশার মতন হঠাৎ
দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছেন। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। এবং এই কবিতার শেষে যখন তিনি সমাপ্তি টেনেছেন, তিনি এভাবে টেনেছেন, আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলব। দেখুন তিনি কিভাবে প্রত্যাবর্তনের লজ্জার মায়ের আঁচল ধরে লুকিয়ে ফেলবেন, তার যে এই যে অনুভূতি যে প্রকাশ, সেই অনুভূতি আমাদের কিভাবে মোহগ্রস্ত করে। অথবা এই কবিতাটি আপনি যদি মনে করেন যে সোনার দিন দেনমোহর নেই, সোনার দিন আর নেই, দেনমোহর চেয়েও না হরিণী, যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি, আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি, আহত বিক্ষত করে চারদিকে চতুর ভ্রুকুটি। অথবা পরাজিত নই নারী, পরাজিত হয় না কবিরা, দারুণ আহত বটে আর তো আজ শিরা উপশিরা। তাহলে আমরা এখানে দেখতে পাই যে লোকজ ঐতিহ্যকে তিনি প্রাধান্য দিয়েছেন। তাহলে টেকনিক কখনোই নিজে ইতিহাস তৈরি করে না। এই প্রেক্ষিতে আমরা এটা বলতে পারি টেকনিক পরিবর্তিত হয় কারণ সমাজ পরিবর্তিত হয়, মানুষের চাহিদা পরিবর্তন হয়, মানসিকতা পরিবর্তন হয় এবং অভিজ্ঞতা বদলায়, এবং রাজনৈতিক সাংস্কৃতিক বাস্তবতার কারণেই আমাদের টেকনিক নির্ধারিত হয়। তারপরও অনেকে বলেন যে বাংলা কবিতার ইতিহাস আসলে টেকনিকের ইতিহাস, কিন্তু আমার কাছে টেকনিক কোনো ফরম্যাট নয়, এটা হলো একটা শব্দের অলৌকিক শৃঙ্খলা। যখন আমি কবিতা লিখি আমার কবিতার ক্ষেত্রে, তখন আমি টেকনিককে আলাদা করে প্রয়োগ করার চেষ্টা করি না। আমি চেষ্টা করি এবং বিশ্বাস করি যেখানে রূপক, উপমা, উৎপ্রেক্ষা এবং ছন্দের যথাযথ ব্যবহার করা দরকার তা ব্যবহার করা গেছে কিনা তাই চেষ্টা করি। আমি বিশ্বাস করি ভালো কবিতার টেকনিক সবসময় দৃশ্যমান হয় না, শুধু অনুভূতি থাকে আর থাকে এক টুকরো অনর্গল সত্য। যদি আমার কবিতার টেকনিক থাকে তবে তা এই অদৃশ্যতার মধ্যেই রয়েছে, এবং আমি কখনো চাইনি এই ধরনের টেকনিককে জোর করে কবিতা নিয়ে আসার জন্য। যেমন আমি আমার একটা কবিতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি, যেমন পাপ খরচ করে নেককার হওয়ার মতো সততা নেই, তাই সরাবান তহুরা ভেবে প্রেম পেয়ালা চুমুক দেই, কাজল চাহানিতে বিকায় যেহেতু সার্বভৌম বেদনারে, ক্ষণিকের মাদকী মোহে সংসারী ভাব না হয়ে পারে, ঠোঁটে ঠোঁট রাখার মতো সাহস নেই যে হরিণ শাবকে, সেও সাহসী সরাহত কেলিরত এক জোড়া পাখি দেখে, মফস্বল মন আমার ছলনা শেখেনি কোনো কালে, অকর্ষিত ভূমিতে কোনোদিন ভুল করে না লাঙলে, চাষোপযোগী কোনো মন পায় যদি রাখালি আবেগ, আবেগের সব বেগ ঢেলে দিয়ে দিবে প্রেমের সেচ, সেই সেচে উর্বরা জমিন হবে যে মানবীর বুক, তার মাঝে পরিযায়ী জীবন পাবে বাবুয়ের সুখ। অর্থাৎ এই কবিতা যদি এখন প্রশ্ন করা হয় যে আপনি আসলে কোন জায়গায় টেকনিকটা ব্যবহার করেছেন, তাহলে আমি একটু বলতে পারি। যেমন আপনি ধরেন ইমেজ বা চিত্রকল্পের ব্যবহার এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সরাবান তহুরা ভেবে প্রেমের পেয়ালা চুমুক দিয়ে, অথবা শরতের কেলিরত একজোড়া পাখি, অথবা শীতের অনাহুত বৃষ্টির মতো জীবন বিরহ কাঁদে। আপনি যদি উপমা বা উৎপ্রেক্ষা বা রূপকের ঘন প্রয়োগ দেখেন তাহলে আমি যেটা বলবো এই লাইনগুলোকে, যেমন পাপ খরচ করে নেককার হওয়ার মতো সততা নেই, এটা একটি রূপক, শীতের অনাহুত বৃষ্টি এটি একটি উপমা, আর স্বপ্নরা কাছিমের মতো বাসা বাঁধে এটিও একটি উপমা। আবার এই কবিতা যদি আপনি বলেন যে কন্ট্রাস্ট বা বৈপরীত্য বলতে আমি কি বুঝিয়েছি, যেমন আমি বলবো যে এই যে কবিতার মধ্যে আমি বলেছি যে বালুচরের শূন্যতা নেমে আসে, অথবা জীবন বনাম বিরহর যে বিষয়টা সেটি, এবং পাশাপাশি যদি আপনি বলেন যে দার্শনিক বা মনস্তাত্ত্বিক টোন বলতে কি বোঝানো হয়েছে, তাহলে আমি বলতে চাই কবিতায় স্পষ্টভাবে চিন্তাধর্মী, মনস্তাত্ত্বিক এবং মেটাফিজিক্যাল সুর বিদ্যমান। যেমন সুখটা ঠিক কোথায়, কিভাবে পাওয়া যায়, মানব হৃদয়ের কোথায় পাওয়া যায় তার অন্বেষণে কবি শুরুতেই বলছেন যে পাপ খরচ করে নেককার হওয়ার মতো সততা নেই, তাই সরাবান তহুরা ভেবে প্রেম পেয়ালা চুমুক দেই, কাজল চাহনিতে বিকায় যেহেতু সার্বভৌম বেদনারে, ক্ষণিকের মাদকী মোহে সংসারী ভাব না হয়ে পারে, তার মাঝে পরিযায়ী জীবন ভাবে বাবুয়ের সুখ, কার মাঝে সেই সেচে উর্বরা জমিন হবে যে মানবীর মুখ। তাহলে এখানে আমি বলতে চাচ্ছি যে একজন মানুষের দার্শনিক এবং মনস্তাত্ত্বিক টান, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তি থেকে সুখ কাকে বলে তাকে ডিফাইন বা সংজ্ঞায়িত করার চেষ্টা এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা, এবং এই কবিতাটি যে মুক্তছন্দে লেখার যে প্রবণতা এবং প্রবর্তনমূলক যে মোটিভ
প্রেম, বেদনা, প্রকৃতি, অনিশ্চয়তা এবং ক্ষতি, পুনর্জন্ম, এগুলোই আসলে একটি অসাধারণ অনুভূতি সৃষ্টি করেছে, যা ফাইনালি যে প্রতীকের ব্যবহারের মাধ্যমে তিনি তার অনুভূতিগুলোকে বিস্তৃত করতে চেয়েছি আমি এই কবিতায়, সেটি হচ্ছে বৃষ্টি, শরৎ, পাখি, বালুচর, শীত। সারসংক্ষেপে এই কবিতায় আমরা বলতে পারি যে ইমেজের যে ব্যবহার সেটি একটি টেকনিক, উপমা এবং রূপকের যে ব্যবহার সেটি একটি টেকনিক, বৈপরীত্যের যে ব্যবহার সেটি একটি টেকনিক, এবং দর্শনমুখী স্বর সেটিও একটি টেকনিক, মোটিভ সেটিও একটি টেকনিক, প্রতীক এবং প্রকৃতির মধ্যে প্রতিকায়ন সেটিও একটি টেকনিক। এই সবগুলো টেকনিককে সম্পূর্ণভাবে ব্যবহারের মাধ্যমে কবিতায় যে প্রাণ সঞ্চার করার প্রচেষ্টা, আমরা তাকেই বলবো এবং সেই ধরনের কবিতাকেই বলবো যে কবিতা হচ্ছে প্রকৃত ভালো লাগা। কবিতার ইতিহাস সম্পূর্ণ টেকনিকের ইতিহাস নয়। সফলভাবে যদি আপনি যথার্থ টেকনিকের মাধ্যমে পাঠকের মনোযোগ এবং কবির হৃদয়কে ছুঁতে পারেন, তাহলেই তা হবে প্রকৃত কবিতা, আর তাহলেই তাই হবে যথার্থ কবিতা ব্যবহার করার কারণে টেকনিকের ইতিহাস। তাই কবিতা কখনোই টেকনিকের ইতিহাস সম্পূর্ণ নয়, আংশিক টেকনিকের ইতিহাস, আংশিক ভাব, বিষয়বস্তু এবং আপনার বক্তব্যের ইতিহাস।